টাইরোসিন কাইনেজ কাপলডেড রিসেপ্টর। এ ধরনের রিসেপ্টর টাইরোসিন কাইনেজের সাথে কাপলডেড থাকে, তাই এদেরকে বলা হয় টাইরোসিন কাইনেজ কাপলডেড রিসেপ্টর। এটার আরেকটা নাম হচ্ছে গুয়ানাইলিন সাইক্লেজ কাপলডেড রিসেপ্টর। এ ধরনের রিসেপ্টরের সাথে মেইনলি বাইন্ড করে ইনসুলিন, গ্রোথ ফ্যাক্টর, এএনপি, দেন হচ্ছে ট্রান্সফার গ্রোথ ফ্যাক্টর, বিটা, এছাড়া সাইটোকাইন। এই ধরনের রিসেপ্টর হচ্ছে যে আমার সেল মেমব্রেনের সাথে অ্যাটাচ থাকে। লোকেশন হচ্ছে এদের সেল মেমব্রেন। এই রিসেপ্টরগুলোর দুইটা পার্ট থাকে, অ্যান্ড এই পার্টগুলোকে বলা হয় মনোমার অফ দ্য রিসেপ্টর। প্রতিটা পার্টের ভিতরেই আলফা সাবইউনিট থাকে একটা, আর হচ্ছে যে বিটা সাবইউনিট থাকে একটা। অ্যান্ড আলফা সাবইউনিট, বিটা সাবইউনিট ডাইসালফাইড বন্ড দিয়ে কানেক্টেড থাকে। এই আলফা সাবইউনিট এটা সম্পূর্ণ এক্সট্রাসেলুলার পার্ট, এটা এক্সট্রাসেলুলারলি থাকে। এখানে আমার লিগেন্ড বাইন্ডিং ডোমেন আছে, মানে হচ্ছে যে আমার যে লিগেন্ড, যদি আমার এটা ইনসুলিন রিসেপ্টর হয়ে থাকে তাহলে এখানে ইনসুলিন এসে বাইন্ড করবে, অথবা এটা যদি এই রিসেপ্টরটা যদি আমার গ্রোথ ফ্যাক্টরের জন্য হয়ে থাকে তাহলে এখানে গ্রোথ ফ্যাক্টর এসে বাইন্ড করবে। এরপরে এই আলফা সাবইউনিটের নিচে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে যে ডাইসালফাইড বন্ড। এরপরেই থাকে হচ্ছে যে বিটা সাবইউনিট। বিটা সাবইউনিটের তিনটা পার্টে থাকে, একটা হচ্ছে এক্সট্রাসেলুলার পার্ট, আরেকটা হচ্ছে যে ট্রান্সমেমব্রেন পার্ট, মানে হচ্ছে যে আমার মেমব্রেন, প্লাজমা মেমব্রেনের মধ্যে যে পার্টটা থাকবে সেটা হচ্ছে ট্রান্সমেমব্রেন পার্ট, আরেকটা থাকবে হচ্ছে যে ইন্ট্রাসেলুলার পার্ট। ইন্ট্রাসেলুলার পার্টের ভিতরে জাস্ট এইটা, হ্যাঁ, এটার ভিতরে এই যে গাঢ় সবুজ কালারের, ডিপ গ্রিন কালারের যে জিনিসটা, এটা হচ্ছে যে টাইরোসিন কাইনেজ। এই রিসেপ্টরটা টাইরোসিন কাইনেজের সাথে কাপলডেড থাকে, যার কারণে রিসেপ্টরটা হচ্ছে যে টাইরোসিন কাইনেজ কাপলডেড রিসেপ্টর। রিসেপ্টর অ্যাকচুয়ালি ইনসুলিনের জন্য অথবা গ্রোথ ফ্যাক্টরের জন্য, বাট ইনসুলিনের রিসেপ্টর বা গ্রোথ ফ্যাক্টরের রিসেপ্টর অথবা সাইটোকাইনের রিসেপ্টর এরা টাইরোসিন কাইনেজকে কাপলডেড রাখে, তাই এরা টাইরোসিন কাইনেজ কাপলডেড হিসাবে একসাথে কালেক্টেড নামে বলা হয়। টাইরোসিন কাইনেজ এক ধরনের এনজাইম, যারা হচ্ছে যে আমার মানে এটিপি যেটা আছে সেটা থেকে ফসফেটকে ক্যাটালাইজ করে। এই মনোমারগুলোতে প্রতিটাতেই হচ্ছে টাইরোসিন কাইনেজ থাকে। অ্যান্ড এই যে বিটা সাবইউনিট, এই বিটা সাবইউনিটের নিচের দিকে থাকে হচ্ছে যে আমার টাইরোসিন রেসিডিউ, মানে এখানে টাইরোসিন কাইনেজ এসে বাইন্ড করবে অ্যান্ড মানে টাইরোসিন কাইনেজ এসে অ্যাক্ট করবে, অ্যান্ড এখানে হচ্ছে যে আমার ফসফেট গ্রুপটা এসে বাইন্ড করবে। বাট যে মনোমারের টাইরোসিন কাইনেজ সেই মনোমারের টাইরোসিন রেসিডিউকে অ্যাক্টিভেট করে না, তারা অ্যাক্টিভেট করে অপোজিট সাইটের টাইরোসিন রেসিডিউকে। সো যেহেতু এরা মনোমার মানে আলাদা আলাদা থাকে, রিসেপ্টরের পার্ট দুটো আলাদা আলাদা থাকে, সো আমার টাইরোসিন কাইনেজটা এই পার্টে আসতে পারবে না অ্যান্ড এই রেসিডিউকে অ্যাক্টিভেট করবে না, অ্যান্ড এই অবস্থায় তারা ইনঅ্যাক্টিভ ফর্মে থাকবে। বাট যখন আমার এই লিগেন্ড বাইন্ডিং ডোমেন যেটা, সেখানে কোনো লিগেন্ড বাইন্ড করে, লাইক ইনসুলিন রিসেপ্টরের ক্ষেত্রে যদি ইনসুলিন এসে বাইন্ড করে, তখন আমার এই লিগেন্ডটাকে হোল্ড করার জন্য আমার আলফা সাবইউনিট দুইটা তার কাছাকাছি আসবে, অ্যান্ড এই কাছাকাছি আসার কারণে আমার এই যে মনোমার যে ফর্মটা সেটা হচ্ছে যে আমার ডাইমার হয়ে যাবে, ডাইমেরিক স্টেজ হবে তখন এটা স্টেজটার নাম। ডাইমেরিক স্টেজে হয় কি, আমার দুটোটা বিটা সাবইউনিট একটা একটার কাছাকাছি চলে আসে এবং টাইরোসিন যে কাইনেজগুলো তারা ডিফিউজ হয়ে অপোজিট মনোমারে চলে যায়, অ্যান্ড অপোজিট মনোমারের আমার টাইরোসিন রেসিডিউতে চলে আসে। আর যেহেতু আমার টাইরোসিন রেসিডিউতে চলে আসে, সো আমার টাইরোসিন রেসিডিউ অ্যাক্টিভ হয়ে যায়। অ্যাক্টিভ মানে হচ্ছে যে টাইরোসিন কাইনেজ, যেহেতু এখানে কাইনেজ আসে, সো তারা এখন আশেপাশে যে এটিপিগুলো মুভ করবে তাদেরকে ক্লিভ করে তাদের কাছ থেকে ফসফেট নিয়ে নিজেদের সাথে অ্যাড করবে। আর যখনই কোনো প্রোটিনের সাথে কোনো ফসফেট অ্যাড করে, মানে সে ফসফোরাইলেটেড হয়ে যায়, তখন সে অ্যাক্টিভ ফর্মে থাকে। এই ধরনের অ্যাক্টিভ ফর্মকে আমরা অটোফসফোরাইলেশনও বলতে পারি, কারণ
এখানে আমার রিসেপ্টর নিজের এনজাইম ইউজ করে নিজেকে ফসফোরাইলেটেড করতেছে, সো এটা অটোফসফোরাইলেশন হবে। আবার এটাকে আমি ক্রস ফসফোরাইলেশনও বলতে পারি, কারণ আমার একটা মোনোমারের টাইরোসিন কাইনেজ অন্য মোনোমারে যে তার রেসিডিউকে যে তাকে ফসফোরাইলেট করতেছে। সো আমার এই মোনোমারের যে টাইরোসিন কাইনেজ সে এসে এই মোনোমারকে ফসফোরাইলেট করতেছে, আবার এই মোনোমারের টাইরোসিন কাইনেজ আমার এই মোনোমারকে ফসফোরাইলেট করতেছে। অ্যান্ড ডাইমেরিক স্টেজে এসে তারা পুরো রিসেপ্টরটাকে ফসফোরাইলেট করতেছে। অ্যান্ড এটা যেহেতু এটা একটা ক্রস কানেকশন, সো এর জন্য এটাকে আমি ক্রস ফসফোরাইলেশনও বলতে পারবো। এখন যে জিনিসটা হয়, যখন আমার যে বিটা সাবইউনিট ফসফোরাইলেটেড হয়ে যায় তখন এটা অ্যাক্টিভ ফর্মে হয়। আমাদের সেলের ভিতরে কিছু টার্গেট প্রোটিন থাকে। এই টার্গেট প্রোটিনগুলো রিসেপ্টরের জন্য স্পেশালাইজড থাকে। মানে হচ্ছে সাপোজ আমার এটা যদি ইনসুলিন রিসেপ্টর হয়ে থাকে, তাহলে এই ইনসুলিন রিসেপ্টরের জন্য আমার ইনসুলিন রিসেপ্টর সাবস্ট্রেট নামের প্রোটিন সেলের ভিতরে থাকবে। যখনই আমার ইনসুলিন রিসেপ্টরের সাথে এসে ইনসুলিন বাইন্ড করবে অ্যান্ড প্রোটিন কাইনেজের মাধ্যমে আমার রিসেপ্টরটা ফসফোরাইলেটেড হয়ে যাবে, তখন আমার এই ইনসুলিন রিসেপ্টর যে সাবস্ট্রেটগুলো থাকে সেলের ভিতরে তারা এখানে আসবে। তো আমি প্রথমে এই ধরনের যে প্রোটিনগুলো যে রিসেপ্টরের জন্য স্পেশালাইজড ফর্ম থাকে, এই ধরনের প্রোটিনগুলো টার্গেট প্রোটিন বলা হয়ে থাকে। ঠিক আছে, তো সাপোজ আমার এটা একটা টার্গেট প্রোটিন, এই প্রোটিনের একটা পার্টে থাকে ডোমেইন। এই ডোমেইনটা হচ্ছে যে আমার রিসেপ্টরের সাথে বাইন্ড করার পার্ট। আর আরেকটা থাকে টাইরোসিন রেসিডিউ হচ্ছে যে এখানে আমার টাইরোসিন এসে তাকে ফসফোরাইলেট করবে। এ ধরনের টার্গেট প্রোটিনের জন্য নিজেদের কোনো টাইরোসিন থাকে না, টাইরোসিন কাইনেজ থাকে না, বাট তাদের টাইরোসিন রেসিডিউ থাকে। কিন্তু যখন তারা এই রিসেপ্টরের কাছে আসে, তখন এই রিসেপ্টরের যে টাইরোসিন কাইনেজ আছে তারা এই প্রোটিনের ভিতরে ডিফিউজ হয়ে এই রেসিডিউতে চলে আসে। অ্যান্ড এই রেসিডিউতে এসে এই রেসিডিউকে আবার ফসফোরাইলেট করে, সেম যে এখানে যেভাবে বলছিলাম। তো আমি এখন কোশ্চেন থাকতে পারে, তো আমার টাইরোসিন তাহলে এই যে টার্গেট প্রোটিনগুলো, তাহলে আমার রিসেপ্টর যখন ইনঅ্যাক্টিভ থাকে, রিসেপ্টরের সাথে যখন লিগ্যান্ড বাইন্ড থাকে না, তখন কেন এটার সাথে বাইন্ড করে না? এটা বাইন্ড না করার কারণ হচ্ছে যে আমার রিসেপ্টরের যে টাইরোসিন কাইনেজগুলো যেগুলো থাকে, সেগুলো অ্যাকচুয়ালি তৈরি হয় হচ্ছে যে অপোজিট মোনোমারের জন্য। এখন টাইরোসিন কাইনেজকে আগে মোনোমারের টাইরোসিন রেসিডিউতে আসতে হবে, তারপর তাকে ফসফোরাইলেট হতে হবে। অ্যান্ড যখন তারা ফসফোরাইলেট হবে তখনই হচ্ছে তারা টার্গেট প্রোটিনকে নিজেদের কাছে অ্যাট্রাক্ট করবে। অ্যান্ড অ্যাট্রাক্ট করার পরে আমার যে প্রোটিনগুলো টার্গেট প্রোটিনগুলো তারা তাদের এই যে ডোমেনের সাথে এই জায়গাটাতে বাইন্ড করবে, রেসিডিউতে বাইন্ড করবে। রেসিডিউতে বাইন্ড করার পরে এই যে টাইরোসিন কাইনেজ, রিসেপ্টরের টাইরোসিন কাইনেজ আমার তার রিসেপ্টরের রেসিডিউ থেকে আমার টার্গেট প্রোটিনের রেসিডিউ হয়ে আমার টার্গেট প্রোটিনের টাইরোসিন রেসিডিউতে চলে আসবে। এরপরে আমার টার্গেট প্রোটিনকে ফসফোরাইলেট করা শুরু করবে। তো এখানে আমি একটা পিকচার দিলাম যে এই স্টেজের পরে এই স্টেজটা হয়। এই স্টেজটাতে কী দেখাইলাম যে আমার এখানে অটোফসফোরাইলেশন হয়ে গেছে। অ্যান্ড অটোফসফোরাইলেশন হওয়ার পরে আমার টার্গেট প্রোটিন, সাইটোপ্লাজমে যে টার্গেট প্রোটিনটা থাকে তারা আমার রিসেপ্টরের কাছে অ্যাট্রাক্ট হওয়ার পরে তারা তাদের যে ডোমেন আছে সেই ডোমেনের সাথে ডোমেন দিয়ে রিসেপ্টরের সাথে বাইন্ড করতেছে। অ্যান্ড রিসেপ্টরের যে টাইরোসিন কাইনেজ তারা আমার টার্গেট প্রোটিনে এন্টার করে টার্গেট প্রোটিনের টাইরোসিন রেসিডিউতে এসে বাইন্ড করে সেই রেসিডিউকে অ্যাক্টিভ করতেছে, এবং এখানে আবার এটিপি থেকে এডিপি অথবা অন্য কোনো প্রোটিন এসে বাইন্ড করে এখানে হচ্ছে যে এটাকে ফসফোরাইলেট করবে, মানে এটাকে অ্যাক্টিভ করবে। এটার মানে হচ্ছে যে আমার রিসেপ্টর নিজে ফসফোরাইলেট হওয়ার পর, অটোফসফোরাইলেশনের হওয়ার পর তারা বিভিন্ন ধরনের টার্গেট সিগন্যালিং প্রোটিনকে ফসফোরাইলেট করতেছে। সো যদি আমি শর্ট ফর্মে বলি, তাহলে প্রথমে আমার লিগ্যান্ড বাইন্ড হচ্ছে, দেন হচ্ছে আমার মোনোমারিক ফর্ম থেকে আমার ডাইমারিক ফর্ম হচ্ছে,
ক্রস ফসফোরাইলেশন অর অটোফসফোরাইলেশন হচ্ছে, দেন ফসফোরাইলেশন অফ দ্য ডিফারেন্ট টার্গেট সিগন্যালিং প্রোটিনস। অ্যান্ড এইভাবে ডাউনস্ট্রিম ওয়েতে আমার টাইরোসিন কাইনেজ কাপলডেড রিসেপ্টরগুলো তাদের মেকানিজম অ্যাকশন শো করে। থ্যাংক ইউ।